নিষিদ্ধ চাওয়া লেখিকা আফরোজা পর্ব ৮১, ৮২, ৮৩। ইসরাত, আপনি হাসতেন, আমাকে কাঁদাতে আপনার খুব ভালো লাগে তাই না? সজল ইসরাতের ওপর থেকে উঠে বসলো। ইসরাত নেমে চলে যাওয়া দিল। সজল হাত টেনে ধরে নিজের পাশে বসালো। ইসরাত, আমাকে একদম ধরবেন না, আপনি আপনার প্রেমিকার কাছে চলে যান। সজল, শান্ত হও চন্দ্রমুখী, তোমার সাথে কথা আছে। ইসরাত, বলুন। সজল, ওদিন কি ঘটেছিল? তোমাকে ওরা কোথায় নিয়ে গেছিল? তুমি যে প্রেগনেন্ট তা কখন জানতে পারছো? তুমি যে প্রেগনেন্ট তা তুমি আমাকে আগে বললে না কেন? তোমার সাথে কি হয়েছিল? আমাকে সব বলো। ইসরাতের গলা শুকিয়ে আসলো। সেই ভয়াবহ দৃশ্য ইসরাতের মনে পড়তেই আঁতকে উঠল। সজল, যা বলবা সত্যি বলবে, একটা কথা মিথ্যে বলবে না। ইসরাত সব সত্যি কথা বলছে, শুধু ওর বাবার কথা বলে নাই। সজল, কিছু লোকাওনি তো আমার কাছে? ইসরাত ভেতরে ভেতরে ভয় পাচ্ছে। সজল সত্যিটা জানতে পারলে ও বাবার যদি কোনো ক্ষতি করে ফেলে। ইসরাত ওর বাবাকে অনেক ভালোবাসে। ওর সাথে যা করেছে ওর চাচা করেছে, ওর বাবা তো আর করে নাই। ইসরাতের ওর বাবার উপরে খুব অভিমান জমে আছে। সেদিন যদি বাবা ওকে নিয়ে না যেতে দিত তাহলে এত কিছু হতো না, ওর সন্তানটা হারাতো না। কিন্তু এই কথা সজলকে বলা যাবে না। ইসরাত ওর বাবার সাথে নিজেই বোঝাপড়া করবে, কিন্তু সজলকে কিছু জানাবে না। আমতা আমতা করে বলল, কিছু লুকাচ্ছি না। সজল, তুমি কিছু তো লুকাচ্ছ। তুমি যখনই কোনো কিছু লুকাও তখনই তোমার ঠোঁট কাঁপে। ইসরাত, আপনার যত সব আজগুবি কথা। সজল, ইরফানকে তোমার কেমন লাগে তা তো বললে না। ইসরাত, শুরু থেকে ভাইয়াকে আমার খুব ভালোই লাগতো। দেখতে কত সুন্দর ভাইয়া, কথা বলে সুন্দর করে, আমার খুব কেয়ার করতো, সবসময় আর খোঁজ খবর নিত। ভাইয়া যে আমাকে পছন্দ করতো আমার বিশ্বাসই হয় না। সজলের চল শক্ত হয়ে গেল। ইসরাতের গাল চেপে ধরল। ইসরাত, আহ কি করছেন, ব্যথা পাচ্ছি তো। সজল, কলিজা কাঁপলো না তোর এরকম কথা মুখ থেকে বের করতে? আমি যখন ছিলাম না তখন তুই স্কুলে বসে ইরফানের সাথে ঢলাঢলি করতি। বলেই ইসরাতের গাল আরো জোরে চেপে ধরল। ইসরাতের চোখ দিয়ে পানি পড়ছে। আমার কথাটা তো শুনুন, আমি এভাবে বলতে চাইনি। সজল, চুত মারানি, তুই কিভাবে বলতে চেয়েছিস? তোকে তো আমি মেরেই ফেলবো। বলেই ইসরাতের গলা চেপে ধরল। ইসরাত দুই হাত দিয়ে নিজেকে সারানোর চেষ্টা করছে। সজল, ইরফানকে তুই বিয়ে করবি? তোর বিয়ে করার এত শখ, আমাকে দিয়ে তোর হয় না। ইহানা, ভাবি দরজাটা খোলো, রিদিমার ফাড়িয়ে আসতে তোমাকে দেখতে। দরজা খোলো। ইসরাত, নিঃশ্বাস নিতে পারছি না, ছাড়ুন। সজল ইসরাতকে ছেড়ে দিয়ে দরজা খুলে গটগট করে বেরিয়ে গেল। রিদিমা, দুলাভাইয়ের আবার কি হলো, এভাবে চলে গেল কেন? আমরা এসেছি দেখে রাগ করলো নাকি? ফারিয়া, আগে ভেতরে চল, ইসরাতকে দেখে আসি, দুলাভাইয়ের বিষয় পরে দেখা যাবে। ইহানা ভেতরে ঢুকে দেখে ইসরাত গলায় হাত দিয়ে বসে আছে, চোখ থেকে পানি পড়ছে। কি হয়েছে, শরীর বেশি খারাপ লাগছে নাকি? ডাক্তার ডাক দিব? ইসরাত চোখের পানি মুছে ঠিকঠাক হয়ে বসে বলল, না তেমন কিছু না, একটু গলা ব্যথা করছিল। আয় বস। রিদিমা ইসরাতকে জড়িয়ে ধরে, কেমন লাগছে এখন কলিজা? ইসরাত, আমাকে একটু পানি দে তো। ফারিয়া পানি এনে দিল। ইসরাত এক চুমুকে পানি শেষ করে জোরে নিঃশ্বাস নিল। ইহানা, ভাইয়ার সাথে কিছু কি হয়েছে? ইসরাত, তোর ভাই এখন প্রেম করে অন্য একটা মেয়ের সাথে, আমাকে আর তার ভালো লাগে না। ওরা অবাক হলো, যে মানুষটা ইসরাতকে খোঁজার জন্য পুরো নোয়াখালী শহর বন্ধ করে দিয়েছে, সে আবার অন্য মেয়ের সাথে প্রেম করে, তা তো কখনো বিশ্বাসের যোগ্য না। ইহানা, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। দিদিমা, দুলাভাই কেমন তুই তা জানিস না? তোকে একবার বলেছিল তার যুক্তরাষ্ট্রে বউ আছে, মনে নাই? ভাইয়া হয়তো আবার মজা করছে। ইসরাত, তোরা তার উপরে নকল রূপ দেখেছিস, ভেতরের আসল রূপ দেখিসনি বলে কান্না শুরু করে দিল। সজল, জামান, আদনান, ইমতিয়াজ, পারভেজ, তামান্না এরা দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে। জামাল ইসরাতকে দেখার জন্য বায়না ধরেছিল, তাই শহরে নিয়ে আসছিল। আসার সময় সজলের সাথে ওদের দেখা, ওরা সজলকে ওদের সাথে জোর করে নিয়ে আসে। ইহানা, মোবাইলে কি মেয়েটার সাথে কথা বলতে দেখেছিস? ইসরাত নাক টানতে টানতে বলল, কথা বলতে দেখব কিভাবে? আমাকে কি তার মোবাইল ধরতে দেয়? তার আলাদা পার্সোনাল রুম আছে, সেখানে তার ল্যাপটপ মোবাইল থাকে। আমি ঘুমিয়ে গেলে হয়তো সেখানে গিয়ে মেয়েটার সাথে কথা বলে। আমার ভালোবাসার এই মর্যাদা দিল সে, তার কাছে আমি আর যাব না। ইহানা, যদি কিছু নাই দেখে থাকিস তাহলে ভাইয়া যে প্রেম করছে বুঝলি কিভাবে? ইসরাত,
সে আমার কাছে নিজেই স্বীকার করেছে সব। আজকে দেখা করতে গিয়েছিল। আদনান, কিরে শালা, এসব কি শুনছি? তুই আবার কোন মেয়ের সাথে প্রেম করছিস? ছি ছি। জামাল, বনুকে তোমার হাতে বিশ্বাস করে তুলে দিয়েছিলাম, আর তুমি সেই বিশ্বাসের মর্যাদা রাখলে না। এই দিন দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? তামান্না, এসব কি শুনছি ভাইয়া? আদনান, ভাবি আমি আছি আপনার পাশে। কে সেই মেয়ে আমাকে বলুন। ইসরাত দরজার দিকে তাকিয়ে সবাইকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। সজল, মুখটা বন্ধ করুন, মুখের ভেতরে না হয় যে কোনো কিছু ঢুকে যেতে পারে। ইসরাতের বুক ধুকপুক করছে। এত সময় যা বলেছে সব শুনেছে নাকি? শুনলে তো ওর খবর আছে। ইহানা, এদিকে এসো ভাইয়া, তোমার নামে বিচার দিয়েছে ভাবি। তুমি আগে বলো মেয়েটাকে। সজল ইসরাতের দিকে অগ্নিদৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। ইসরাত ভয়ে মাথাটা নিচু করে বসে আছে। সজল ইসরাতের পাশে গিয়ে বসে ইসরাতের কোমর পেঁচিয়ে ধরে হালকা করে কোমরে চাপ দিতে লাগলো। ইসরাত কাঁপতে শুরু করলো। সজল ইসরাতের মাথাটা জাগিয়ে চোখে চোখ রেখে বলল, এত সময় কি বলতেছিলি, আবার বল। ইসরাত থরথর করে কাঁপছে, যে কোনো সময় অজ্ঞান হয়ে যেতে পারে। আদনান, এই শালা, তুই আমার ভাবির দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? সত্যি বলেছে দেখে ভাবিকে ভয় দেখাচ্ছিস? রিদিমা, দেখছেন দুলাভাই, আপনার কলিজার বন্ধু আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে। আদনান, শাকচুন্নি, মেয়েটা সবসময় বড়দের কথার ভেতরে কথা বলে। রিদিমা, হিটলার। আদনান, কাছে আয়, তোকে দেখাচ্ছি হিটলারই কত প্রকার ও কী কী। ইমতিয়াজ, ভাইয়া আপনি যদি কষ্ট করে টয়লেটে নিয়ে যেতেন তাহলে আপনার জন্য সুবিধা হতো, সেখানে গিয়ে ভালো করে বোঝাতে পারতেন। আদনান, আয় বুকে আয়। এই প্রথমবার তোর কথা আমার পছন্দ হয়েছে, আয় তোকে একটা চুম্মা দিই। ইমতিয়াজ, আস্তাগফিরুল্লাহ ভাই, আমার কোনো ছেলেদের প্রতি ইন্টারেস্ট নাই। পারভেজ, আদনান ভাইয়ের ভেতরে হয়তো ঘাবলা আছে। আমি তো আর একা একা তার সাথে কোথাও যাব না। আদনান, সিসি, তোরা আমার চরিত্রে আঙুল তুলছিস। সজল, তুই ওদের কিছু বলছিস না কেন? সজল, তোরা কি শুরু করেছিস? ও না হয় একটু ছেলেদের প্রতি দুর্বল, তাই বলে তোরা সবার সামনে সত্যি কথা বলে দিবি? ভারী অন্যায় করেছিস তোরা, তাড়াতাড়ি মাপ চা। আদনান, শালা তুইও ওদের সাথে শুরু হয়ে গিয়েছিস। রিদিমা, সিসি, আপনার চরিত্র এত খারাপ। জামাল, যেমন কর্ম তেমন ফল, কেমন লাগে এখন? আদনান, ভাবি দেখছেন আপনার পক্ষ নিয়ে কথা বলায় সবাই আমাকে হেনস্থা করছে। ইসরাতের অবস্থায় এমনি 12টা বেজে যাচ্ছে, ও আবার আদনানের হয়ে কি বলবে? ইসরাত ঘামতেছে। ইহানা, সবাই মিলে কি শুরু করেছেন আমার ভাইয়ের সাথে? ভাইয়া, তোমার পাশে কেউ না থাকলেও তোমার বোন আছে। আদনান, আমার লক্ষ্মী বোন। স্বার্থপর দুনিয়ায় আমার জন্য শুধু আমার বোনটা দাঁড়িয়েছে। তামান্না, এখন কেমন লাগে আমাদের যখন সব সময় সব জায়গায় ফাঁসিয়ে দেন, তখন তো ভালোই লাগে আপনার। এখন ভালো লাগছে না কেন আদনান ভাই? সবাই একসাথে হেসে উঠল। আদনান, সময় আমারও একদিন আসবে। তামান্না, অসুস্থ মানুষটা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তাকে তো বসতে দিতে হবে। সরুন তো দেখি, কেমন ভাই হয়েছেন, ভাইয়ের প্রতি কোনো খেয়াল নেই। ইমতিয়াজ, ভাবি আপনি আছেন না, আপনার উপরে ভাইয়ের সব দায়িত্ব দিয়ে দিয়েছি। জামাল, বনু শরীরের কি অবস্থা এখন? ইসরাত এত সময় জামালের দিকে খেয়াল করে নাই। জামালের কথায় ধ্যান ভাঙল। জামালের দিকে তাকাতেই দেখে জামালের বুকে ব্যান্ডেজ করা দেখে ইসরাত চমকে উঠল। ইসরাত উঠে জামালের কাছে যাওয়া নিল। সজল এমনভাবে ধরে রাখছে ইসরাত উঠতে পারছে না। ইসরাত অসহায় চোখে সজলের দিকে তাকালো। সজল বুঝেও না বুঝার ভান করে ঘাড় ঘুরিয়ে সামনে তাকালো। ইসরাত মোচড়ামুচড়ি করছে সজলের থেকে ছোটার জন্য। সজল হুট করে ছেড়ে দিল। সজল হুট করে ছেড়ে দেওয়ায় ইসরাত নিজের ভার সামলাতে না পেরে ঠাস করে নিচে বসে পড়ল। ফারিয়া, ইহানা, রিদিমা তিনজন মিলে গিয়ে ইসরাতকে ধরে উঠালো। ফারিয়া, বেশি ব্যথা পেয়েছি শিশু? ইসরাত, না তেমন ব্যথা পায়নি বলে জামালের কাছে যাওয়া নিল। সজল ইসরাতকে ল্যাং মারল। ইসরাত ধপ্পাস করে ফ্লোরে পড়ল। দুই হাত দুই দিকে, দুই পা দুই সাইডে, চুলগুলো ইসরাতের মুখের ওপরে। ফ্লোরে টাইস করা। ইসরাত ভীষণ ব্যথা পেয়েছে। তামান্না দৌড়ে গিয়ে ইসরাতকে ধরল। ইসরাত অনেক বেশি ব্যথা পেয়েছে। ইসরাতের কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু সবার সামনে কান্না করতে লজ্জা লাগছে। ইমতিয়াজের নজরে পড়েছে সজল যে ইচ্ছে করে পা দিয়ে ফেলে দিয়েছে। তামান্না, বেশি ব্যথা পেয়েছো ননদি, দেখে শুনে হাঁটবা না। রিদিমা ইসরাতের মুখের সামনে থেকে চুলগুলো সরিয়ে বলল, নাক আর ঠোঁটটা লাল হয়ে গিয়েছে, ভালোই ব্যথা পেয়েছিস মনে হয়। ইহানা, তামান্না, রিদিমা ইসরাতকে ধরে উঠিয়ে বসালো।
ইসরাত যে পড়ে গেছে সজল দেখেও না দেখার মতো করে বসে আছে। সজল বলল, কেবিনে প্রচুর মশা, একটা কয়েল এনে জ্বালিয়ে দে তো পারভেজ। সবাই সজলের মুখ থেকে এমন কথা শুনে বেশ অবাক হলো। ইসরাত পড়ে গেছে, ইসরাতকে না ধরে কয়েল জ্বালানোর কথা বলছে। আদনান সজলের কাছে গিয়ে সজলের মুখে হাত দিয়ে বলল, তুই আমার বন্ধু হতে পারিস না? তুই কে? সত্যি কথা বল। আমার বন্ধুকে কোথায় আটকে রেখেছিস? তাড়াতাড়ি বল। সজল, সরশালা, যা এখান থেকে। ইমতিয়াজ, আমারও তো সন্দেহ হচ্ছে ভাইয়ের উপরে হয়তো জিন ভর করছে। আদনান, ওঝা বাবাকে আনতে হবে, ওঝাই বলতে পারবে সজলের উপরে জিন ভর করেছে নাকি পেতনি ভর করেছে। পারভেজ, ওঝাকে ফোন লাগা। জামাল, নারে আমার ভাইয়ের মনে হয় তো ব্যথা, কোনো বিষয়ে ব্যথা পেয়েছে, তাই আমার ভাই একটু পাগলামি করছে। তামান্না, আমারও তা মনে হচ্ছে। ভাইয়া বলুন তো আপনার আসলে হয়েছেটা কি? সজল বেডের উপরে শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, আপনার ননদিকে জিজ্ঞেস করেন সে কি বলেছে। ইহানা, কি করেছিস? এত সময় তো ভাইয়ার নামে বিচার দিলি, নিজে কি বলেছিস তা তো বললি না। ইসরাত আমতা আমতা করে, আমি তো কিছু বলি নাই। সজল, জামাল তোর বোনকে নিয়ে বাড়িতে চলে যা, ওকে আর আমার লাগবে না। ইসরাতের চোখে পানি চিকচিক করছে। কি এমন বলেছি? শুধু বললাম ইরফান ভাইয়া দেখতে সুন্দর, এর জন্য বাবার বাড়ি পাঠিয়ে দেবে। খুব বাজে লোক একটা। আমাকে ছাড়া সে থাকতে পারলে আমিও থাকতে পারবো। জামাল, কি করেছিস বনু? ভাইয়া কেন এত রেগে আছে? ফয়সাল, এটা তো মেডিকেলের কেবিন রুম মনে হচ্ছে না, চিড়িয়াখানা মনে হচ্ছে। ইমতিয়াজ, আমাদের মাঝে ডাক্তার সাহেব চলে এসেছে, ভেতরে আসুন ভাইয়া। আদনান, ঠিক বলেছিস, তুই হচ্ছিস চিড়িয়াখানার বান্দর। ফয়সাল, সবাই জানে বান্দরটাকে, আমি আর কিছু বললাম না। ইসরাত ফ্লোরে ল্যাটকা দিয়ে বসেছিল। ফয়সালকে দেখে সোজা হয়ে বসে মাথায় ঘোমটা দিল। ফয়সাল, রোগীরা নিচে বসে আছে আর সুস্থ সবল মানুষ বেডে শুয়ে আছে, এসবও দেখতে হচ্ছে। সজল, এদিকে আয় তো ফয়সাল, দেখ তো আমার বুকে যন্ত্রণা করছে কেন। আদনান, সিরিঞ্জ দিয়ে 2-3টা গুঁতা মারলে যন্ত্রণা ঠিক হয়ে যাবে। ইমতিয়াজ, বড় ভাইয়ের হয়তো গুরুতর রোগ হয়েছে, আমরা সবাই চলে গেলে ভাবিকে একা পেলেই রোগটা ভালো হয়ে যাবে। ইহানা, আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আদনান ভাইয়াকে রিদিমাকে নিয়ে টয়লেটে যেতে বলেন, কেবিনে ভাইয়ার ভাবিকে একা থাকতে বলেন, আপনার মাথায় কি সারাদিন এইসব ঘোরে? ইমতিয়াজ, ম্যাডাম, আপনি এখনো বাচ্চা, নাক টিপলে দুধ বের হয়, এসব আপনার মাথায় ঢুকবে না। ইহানা কোমরে হাত দিয়ে রেগে গিয়ে বলল, এই আমি বাচ্চা না, আমার বয়স 15 বছর 6 মাস, বুঝেছেন? ইমতিয়াজ, বুঝেছি, আপনি অনেক বড় হয়ে গিয়েছেন, আপনাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ফয়সাল, তোরা ঝগড়া পরে করিস, আমার আরও রোগী আছে, সেখানে যেতে হবে, ভাবির বিষয়ে কিছু কথা বলতে আসছি। সজল, বলে ফেল। ফয়সাল মাথা চুলকাতে চুলকাতে বলল, সবার সামনে বলতে আমার শরম লাগছে, আমার সাথে বাহিরে আয়, তোকে কানে কানে বলবো। রিদিমা, ডাক্তারদের আবার শরম আছে, আগে তো জানতাম না। ফয়সাল, আপনাকে তো চিনলাম না। আদনান, তোর ওকে চিনতে হবে না, তুই যা বলতে এসেছিস সেটা বলে বিদায় হ, ওটা আমি বুকিং করে রাখছি। ফয়সাল, তোর নূরজাহান কই রে, যার জন্য তুই মরে যেতে চেয়েছিলি কলেজ জীবনে? আদনান ফয়সালের পাশায় লাথি মেরে, শালা শুরু হওয়ার আগে তুই এখানে ভেজাল লাগাতে এসেছিস। রিদিমা, আপনার ছেলেদেরও পছন্দ, মেয়েদেরও পছন্দ, চরিত্র এত খারাপ কেন? ছি ছি ছি, ছ্যা ছ্যা। ফয়সাল, আগে তো মেয়েদেরকে নিয়ে থাকতি, এখন আবার ছেলেদের সাথে থাকা দিয়েছিস, তোর মতো মানুষদের জন্যই দুনিয়াটা ধ্বংস হয়ে যাচ্ছে। আদনান, আর একটা লাথি খাবি? সজল, যেই মেয়েদের স্বামী থাকতে পরপুরুষকে ভালো লাগে ওদেরকে মেরে ফেলতে হয়। তামান্না, এই হলো তাহলে আসল ঘটনা। জামাল, বনু, এসব কি শুনছি? ইসরাত, বজ্জাত বেটা, সাদা কাওয়া, বাজে লোক, জঘন্য লোক, সারাক্ষণ শুধু দোষ খুঁজতে থাকে। ফয়সাল, আমার কথাটা শোন সজল, মন দিয়ে। সজল, শুনছি বল। ফয়সাল, ভাবির শরীরের কন্ডিশন এত ভালো না, ভাবির উপর থেকে এত বড় একটা ধকল গেছে, 3 মাসের জন্য ভাবি থেকে দূরে থাকবি। কি বলতে চেয়েছি বুঝতে পেরেছিস তো? তোকে তো আর ভেঙে বলতে হবে না। সজল, বালের ডাক্তার হয়েছিস, এই ডাক্তারই তোকে কে শিখিয়েছে? স্বামীর সাথে ঘুমালে সুস্থ থাকে, স্বামীর স্পর্শ পেলে দুনিয়ার যত রোগ আছে সব ভালো হয়ে যায়। ফয়সাল, এমন আজগুবি কথা তোকে কোন ডাক্তারে বলেছে? জামাল, ভাই আমরাও এখানে আছি। ফয়সাল, ভাবিকে 3 মাসের জন্য বাবার বাড়ি দিয়ে আয়। জামাল, আমার বোনকে তো এখন আর তোমার দরকার নাই, বোনকে বাড়িতে নিয়ে যাব।
আদনান, বাচ্চারা চলো, এখানে আর আমাদের থাকা উচিত না। সবাই বেরিয়ে গেল। জামাল আর ফয়সাল এখনো বের হয়নি। ফয়সাল, আমি গেলাম সজল, সব কিছু পরে তোকে কলে বুঝিয়ে বলবো। জামাল, আমিও গেলাম ভাই। সজল, তোর বোনকে নিয়ে বের হ। জামাল, মনে থাকে যেন এই কথা, আমার বোনকে আর দেব না। এই অপমান আর সহ্য হচ্ছে না। মেয়ে দিয়েছি দেখে আমরা পচে গিয়েছি নাকি? চল বনু। ইসরাত কান্না করে দিয়ে বলল, ভাইয়া আমি কোথাও যাব না। জামাল মুখ চেপে হাসতে, যাব না বললেই হবে না, যেতেই হবে বলে ইসরাতের হাত ধরে বেরিয়ে যেতে লাগলো। সজল ইসরাতের হাত টেনে কেবিনে ঢুকে ভেতর থেকে দরজা লক করে দিল।